ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই, প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের ভালোবাসা পেলে এমন ভিডিও আরও উপহার দিব। ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয়, আমি জানি। ভিডিওটি অনেক মানুষই দেখবেন, প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে পুরো গল্পটি দেখার জন্য অনুরোধ রইল। আর যারা আমাকে ভালোবাসে তারা একটা করে লাইক করে দেখিয়ে দিবেন। লাভ ইউ অল। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। সকাল সকাল মামির ডাকে ঘুম ভাঙল। বেহাল দশা আমার। ঘুমে চোখে সর্ষের ফুল দেখছি। কাল সারা রাত ঘুমাইনি। মামাতো বোন মাইশার বিয়ে, তাই নানা ধরনের দায়িত্ব পালন করতে করতে আমি শেষ। যখন তখন হসপিটাল থেকে ডাক আসতে পারে। আমি রাফি, অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র, ভার্সিটি অফ এখন। তাছাড়া বিয়ে বলে কথা, তাই এমনিতেই খুশির ঠেলায় নাচতে নাচতে আগে আগে মামার বাসায় চলে এসেছি। এখন বোঝো ঠেলা, কাজের চাপে অথবা কাজের নিচে পড়ে কখন যে ইতিহাসের মতো চাপা পড়ে যাব তার ঠিক নেই। চলুন কথা না বাড়িয়ে গল্পে ফেরা যাক। মামির ডাক থামছেই না। আমার মনে হয় সকালে মোরগও এতবার চেঁচায় না। কি আর করার, ঘুম ঘুম চোখে তাকালাম। তবে সামনে যে মামি আছে কিনা তাও বুঝতে পারছি না। ভাই, ঘুমের চাপে আমি মাতাল। দূর দূর পর্যন্ত খালি ঘুমকে দেখতে পাচ্ছি আমি। হঠাৎ মামি আমার কাঁধ ধরে ঝাঁকি দিয়ে বলল, এই রাফি, একটু কলেজে জানা, রাইসাকে নিয়ে আয় একটু। দেখ না বাসায় কত কাজ, কেউ সময় পাচ্ছে না। কি রে, শুনছিস আমার কথা? এই রাফি। নিজের মুখে নিজে একটা থাপ্পড় মারলাম কষে। মামি তো অবাক, ছেলেটা করে কি? আমি একটা কার্টুনের মতো চেহারা করে কমফু স্টাইলে বললাম, মামি আমি তো আছি, আমি এখনই যাচ্ছি, তুমি চিন্তা করো না, আমি আসছি, যাও। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে রাইসাকে ফোন করে বলে দেই যে রাফি আসছে তোকে নিতে, কেমন? হুম, বলো। আমি মানা করলেও যে তুমি বলবে আমি জানি। মামি চলে গেল। আমি এতক্ষণে নিজেকে আর আটকাতে পারলাম না। কে বলেছে ছেলে মানুষ কান্না করে না? এরে, আমার এখন চিল্লাইয়া চিল্লাইয়া কান্না করতে ইচ্ছে করছে। একটু ঘুমানোর টাইম নেই। রাইসারে, আমি তোরে আজকে কি যে করব। ধ্যাত, কি আর করার, যেতে তো হবেই। যাই, চলেন দেখি কই আছে মহারানী। কোনো রকমে মুখে পানির ছটা মারলাম। গাটা একদম শিউরে উঠল। চোখের পাতায় ঘুমগুলো আমার উপর অভিমান জমিয়েছে বোঝাই যাচ্ছে। তবু নিজেকে সামলে একটা জামা গায়ে দিয়ে বেরিয়ে পড়লাম বাইক নিয়ে। না জানি কখন আমি কিসের সাথে মেরে বসি। সে আজ যাই হোক, এখানে আমার কোনো দোষ নেই। ঘুমোতেই পারলাম কই, যা হবার হবে আজ। জীবনটা বেদনা, তাই এই জীবনে আর কোনো ভয় নেই। যেখানে ঘুম নেই সেখানে ভয় কিসের? প্রায় 20 মিনিট পর আমি ওর কলেজের কাছে পৌঁছে গেলাম। কি দশা আমার, এখানে চারিপাশে রমণীর কমতি নেই, তবু আজ আমি যেন কাউকে চোখেই দেখছি না। এটা অন্যায়। পকেট থেকে ফোন বের করে রাইসাকে ফোন করার জন্যে নাম্বার খুঁজতে লাগলাম। যাক বাবা, কঠিন কাহিনী। ঘুমের চোটে নাম্বারগুলো কেমন এলোমেলো দেখছি। এ শালা, আমি পাগল হয়ে গেছি নাকি? আমার চোখ মাতাল হয়ে গেছে, বুঝতে পারছি না। কি আর করার, ঠাস করে মুখে আর একটা থাপ্পড় মেরে বসলাম। হ্যাঁ, এখন একটু ভালো দেখছি। পাশে 2টা আপু ফুচকা খাচ্ছিল। আমার এই কর্ম দেখে একজনের তো গাল থেকে ফুসকাই পড়ে গেছে নিচে। হয়তো আমাকে পাগল ভেবেছে। যাই হোক, রাইসাকে কল করেছি, ধরছে না কেন? এই মেয়েটা আমার সাথে কি এখন নাটক শুরু করেছে নাকি? আবার ফোন দিলাম। যাক বাবা, এবার কেটেই দিল। এভাবে অনেকবার ফোন দিলাম, বারবার কেটে কেন দিচ্ছে? আমার তো মাথা গরম হয়ে যাচ্ছে। পেয়েছে এটা কি? এরা আমার এত পাগল বানিয়ে ছাড়বে এই মেয়ে। না জানি কোন ছেলের সাথে আড্ডা মেরে বেড়াচ্ছে আর আমাকে খালি খালি এখানে দাঁড় করিয়ে রেখেছে। এরে আজকে আমি পাই এই পেতনিটাকে একদম বাঁশবাগানের মাথায় বসিয়ে রেখে আসব। বিরক্ত হয়ে বলে উঠলাম,
পেতনিটা কি করছে কে জানে, বারবার ফোন কেটে দিচ্ছে। নিশ্চয়ই বফের সাথে আড্ডা দিচ্ছে। এদিকে আমি বসে অনশন করছি। পারেও এই মেয়েটা। এ কথা বলতেই পাশ থেকে কে যেন আমার কলার ধরে বলল। কি বললি? চমকে উঠে দেখলাম, আরে এ তো রাইসা। আমি বুঝতে পারলাম না এভাবে কেন করছে। রাগ করার কথা আমার, সেখানে উল্টো রাগ দেখাচ্ছে এই পেতনি। হিসেবটা কেমন গোলমাল হলো না? আপনারাই বলুন, এটা কি ঠিক হলো? আমি বললাম, কিরে পেতনি, এটা কি করছিস? এই তুই কি বললি? আমি অন্য ছেলেদের সাথে আড্ডা দিচ্ছি? তুই জানিস না আমি ওসবে নেই। আর আমি যে এসে কখন এসে দাঁড়িয়ে আছি চোখের সামনে, সেদিকে তোর নজরে নেই? অন্ধ হয়ে গেছিস নাকি? আমি এখানে দাঁড়িয়ে আছি আর তুই কল করে যাচ্ছিস। তাই? সত্যি? রাইসা আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। এখানে আমার কি দোষ? সব দোষ ঘুমের। ঘুম এতটাই বেগ দিয়েছে যে আমি রাইসাকে খেয়ালই করিনি। রাইসাকে বললাম, ঠিক আছে ঠিক আছে, খেয়াল করিনি। এতে এইভাবে রিয়্যাক্ট করার কি আছে? কিন্তু কথা হচ্ছে, আমি তোর থেকে কি কি? কি মানে? ওই গাধি, আমি তোর সিনিয়র না? তুই আমাকে তুই তুই করে বলিস কেন? কতবার বলেছি রাইসা ভালো হয়ে যা, না হলে কানের 3 আঙ্গুল নিচে এমন একটা দেব না, বিটিভির মতো ঝিরঝির করবি। আইসে, আমার থেকে মাত্র 2 বছরের বড় তুই। আর তাছাড়া দেখতে তো তোকে আমার থেকেও পিচ্চি লাগে, ছোট লাগে, পিচি পিচি লাগে তোকে, আবার বড় বড় কথা। দেখছেন দেখছেন তো কথাবার্তার কোয়ালিটি? এরে 2 বছর বলে মাত্র 2 বছর? পড়ালেখা শিখিয়ে কি গাধা মানুষ করেছে আমার মামা? এর থেকে একটা গাধাকে পড়ালেখা শেখালে অন্তত মানুষ হতে পারত। কিছু বলতেও পারছি না। সবাই আশেপাশে আমাদের দিকেই তাকিয়ে আছে। শেষে আবার বেশি কিছু হলে পাবলিক ভাববে মেয়েকে ডিস্টার্ব করছি। এমনিতেই বাঙালিদের তুলনা হয় না। আমার ভাই কেলানি খাওয়ার শখ নেই। রাইসা আমার একটু কাছে এসে বলল, রাফি। এই আবার নাম ধরে ডাকছিস? চুপ, আগে বল তোর চোখ এত লাল কেন? রাফি, তুই নেশা মেশা করিসনি তো? রাফি, আমার হাতে কিন্তু মার্ডার হয়ে যাবি। তুই নেশা করেছিস রাফি, আমি সত্যি তোকে মেরে ফেলবো। চুপ চুপ, ভাঙা রেডিও কোথাকার। আমি কেন যে এখানে এসেছি? কেউ বিষ খা, আমি মরে যাই। এই ছাগলের 3 নাম্বার বাচ্চাকে কেউ একটু চুপ থাকার জন্য বল, না হলে এখন কিন্তু কিছু একটা হয়ে যাবে। কি বলছিস আবল তাবল? রাফি, আমি সত্যিই রেগে গেছি। তুই কেন নেশা করেছিস আর আবল তাবলও বলছিস? নেশা করে বাইক নিয়ে কিভাবে আসলি? যদি কোনো দুর্ঘটনা হতো? রাইসা মা আমার, চুপ করো। এমনিতে ঘুমের কারণে মাথা ব্যথা করছে। কাল থেকে এখনো পর্যন্ত ঘুমোতে পারিনি, এত কাজের চাপ। আর তুই এখানে কি সব নেশা নিয়ে পড়ে আছিস? তার মানে নেশা করিসনি, বেঁচে গেলি। তো ঘুম বাদ দিয়ে এখানে এসেছিস কেন? আপনার আম্মাজান আমাকে পাঠিয়েছে। আবার বলে, কেন আসছিস? নাচতে এসেছি। নাচবো আমি? রাইসা হি হি করে হেসে উঠল। আমি অবাক, এই মেয়ে হাসছে কেন? হাসির কি বললাম? তবে যাই বলেন, মেয়েদের হাসি বড় অদ্ভুত, অন্যরকম একটা ফিলিংস কাজ করে। তবে আমার ভেতর ওই রকম কিছুই নেই। কিন্তু পিচ্ছি মেয়ে একটা। রাইসা বলল, নাম? মানে বাইক থেকে নাম। কেন? দেখো, আমি লেট করব না, বাসায় যাব। প্রচুর ঘুম পাচ্ছে। সেই জন্য তো বলছি, তোর যা অবস্থা তাতে বাইক চালানো উপরে পৌঁছে যাব। তাহলে বাইক কি ভূতে চালাবে? না, আমি চালাবো। কথাটা শুনে টাসকি খেয়ে গেলাম। এই মাইয়া বলে কি? ঘুমের নেশায় কানেও কি বেশি বেশি শুনছি নাকি আমি? রাইসা বলল, কি হলো? নাম? বোন আমার চালাতে পারিস তুই? ঠাট্টা করার কি আছে? তোর থেকে বেটার পারি। আর হ্যাঁ, এভাবে বোন বলে সবসময় ডাকবি না, ওকে? বোনকে বোন না ডেকে বউ ডাকবো নাকি? ডাকতে পারিস, মাইন্ড করব না। এরে নয়, আমি পাগল হয়ে যাব। না হলে তুই অলরেডি হয়ে গেছিস। বাসায় জানে নাকি? শর্ত?
খালি বকবক করে। সর। আমাকে জোর করেই রাইসা পেছনে বসিয়ে দিল। আল্লাহ, বাঁচিয়ে নাও আজকের মতো। আর জীবনে মনে থাকলে এই মাথা ব্যথাকে নিতে আসবো না। আমি চালালে কিছু হলেও হসপিটাল পর্যন্ত যেতে হতো। এখন তো দেখছি দুনিয়া ছেড়ে যাওয়ার প্ল্যান করেছে। রাইসা বলতে গেলে সুন্দরী, অনেক লম্বা, বলতে গেলে আমার সমান প্রায়। দেহের গড়ন মাশাআল্লাহ। যে কোনো ছেলে অনায়াসে ঠাস করে প্রেমে পড়ে যাবে, এতে বিন্দুমাত্র সন্দেহ নেই। তবুও আমার বোন, অন্য চিন্তাভাবনা নেই। বলতে গেলে আমার মাইশাকে ছেলেপক্ষ দুবার আগে দেখতে এসেছিল, তবে এসে মাইশার বদলে রাইসাকে পছন্দ হয়ে গেছিল। তাই এবার ছেলে আসলে রাইসাকে সামনে আসতে দেইনি। যাই হোক, আমি পেছনে বসে আছি। রাইসা রেসের ঘোড়ার মতো বাইক নিয়ে ছুটে চলেছে। এই মেয়ে বাইক চালানো শিখলো কবে? 1 বছর আগে যখন এসেছিলাম তখন তো বাইকে উঠতেও ভয় পেত। কাহিনী বুঝলাম না। যাই হোক, আমার এদিকে ঘুমের চোটে চোখে লুডো খেলা দেখছি। নিজের অজান্তেই রাইসাকে পেছন থেকে জড়িয়ে ধরে পিঠে মাথা রেখে একটু চোখ বুঝলাম। বোঝো ঠেলা। তৎক্ষণাৎ নিজেকে হাওয়াতে আবিষ্কার করলাম। দেখলাম আমি হাওয়াতে ফুটবলের মতো ভাসছি। আহা, কি ফিলিংস! হঠাৎ করেই মাটিতে পড়ে কয়েকশো পোল্টি খেতে খেতে বাসার সামনেই চলে আসলাম। চারিদিক থেকে সব লোকজন এসে তাড়াতাড়ি করে আমাদের নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। রাইসার কি অবস্থা বুঝলাম না, তবে আমার তো ঘুম পাচ্ছে। ভাই, বিশ্বাস করেন, এবার হসপিটালে যে আমি আরামসে ঘুমোতে পারবো। জলদি নিয়ে চল রে আমাকে। এবার আর কেউ আমাকে বিরক্ত করবে না। হে হে। অবশেষে আমি ঘুমাবো। এ তো ঈদের থেকেও বেশি খুশি লাগছে রে আমার। হে হে হে। তারপর আর কিছু মনে নেই আমার। রাইসা পুরো 1 দিন পর চোখ খুলল। এটা দেখে তো সবাই খুশি। অবশেষে রাইসা সুস্থ। হাতে আর পায়ে একটু চোট লেগেছে, তবে বেশি না। মাথায় একটু আঘাত লাগার কারণে এটা হয়েছে। তবে এখন চিন্তার কোনো কারণ নেই। রাইসার আম্মু বলল, মা আমার, এই দেখ আমি তোর মা, চিনতে পারছিস? আম্মু, কেন চিনবো না? তুমি কি পাল্টে গেছো নাকি? এই তোকে বাইক কে চালাতে বলেছিল? তোকে কিছু বললে কেন শুনিস না? আর যদি কিছু হয়ে যেত 2 দিন পর মাইশার বিয়ে, এখন কি হতো যদি সিরিয়াস কিছু হতো? আল্লাহর কাছে শুকরিয়া, সিরিয়াস কিছু হয়নি। আম্মু, আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব তো। আপুর বিয়ে, কত শপিং করব, কত মজা করব। ডাক্তার বলল তোকে এখনই বাসায় নিয়ে যেতে পারবো, সমস্যা নেই। হ্যাঁ, আর আমিও তো বাইকটা পার্ক করব তখনই পড়েছি। তবে পড়ার তো কথা। এটা বলতেই রাইসার মনে পড়ে গেল রাফির কথা। তখন আমাকে কিভাবে জড়িয়ে ধরেছিলিস? আমার কি দোষ? এইভাবে কেউ ধরে? আর তো অনেক লজ্জা লাগছিল, তাই নিজেকে কন্ট্রোল করতে পারিনি। এখানে আমার কোনো দোষ নেই, সব দোষ এই গাধাটার। ধরবি তো ধরবি, তাই বলে এভাবে আমাকে বলতি যে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে। বাসায় এসে যত খুশি জড়িয়ে ধরতি, ছাগল কোথাকার। রাইসার বড় খালা জিজ্ঞেস করলাম, কি ভাবছিস ওভাবে? হুম কি কি ভাবছিস ওভাবে? না না, কিছু না, আমি ঠিক আছি। এই মাইশা, চল ওকে ধরে একটু বাসায় নিয়ে যাই ভালো। সবাই ওকে ধরে দাঁড় করিয়ে নিয়ে যেতে লাগলো। হঠাৎ করেই রাইসা বলল, আম্মু, রাফি কই? চুপ, মনে হচ্ছে তুমি একাই পড়েছো। রাফি কি সুপারম্যান নাকি যে কিছু হয়নি? মানে রাফির কি হয়েছে? আম্মু, কি হয়েছে ওর? কই ও? আমি ওর কাছে যাব। হঠাৎ করে রাইসা কান্না শুরু করে দিছে। বুঝু ঠেলা। হসপিটাল জুড়ে সবাই রাইসার দিকে তাকিয়ে আছে। সবাই এদিকে অবাক। রাফিকে নিয়ে এভাবে করতে আগে কখনো দেখেনি বাসার লোক। পাগলের মতন কান্না করে চলেছে। মাইশা বলল, রাইসা, কি হচ্ছে এসব? পাগলামি করছিস কেন? আরে এখানে আত্মীয় সহ পাশে সবাই আছে, একটু তো নিজেকে সামলা। এভাবে বাচ্চাদের মতো কান্না করছিস কেন?
আমি কিচ্ছু জানি না। আমি রাফির কাছে যাব। ও কেমন আছে, কোথায় ও? ওর কিছু হয়নি তো? কি সব বলছিস? কিছু হয়নি, ও ঠিক সময় বাসায় চলে আসবে, চিন্তা করিস না। এখন বাচ্চাদের মতো না করে চল তো। না, আমি যাব না, এক পাও এখান থেকে নড়বো না। আগে আমি ওর কাছে যাব, ওর সাথে কথা বলবো, তারপর আমি যাব। না হলে আমি একটুও নড়বো না এখান থেকে। সবাই হতাশ। মেয়ের হলোটা কি? এভাবে করছে কেন? রাফি কি ওর বিয়ে করা বর? মানুষ বরের জন্য এমনটা করে না, যেমনটা রাইসা এমন করছে। এদিকে রাইসার ছোট খালা তো এইসব দেখে অবাক। ওনার ছেলে ইরফানের জন্য রাইসাকে বউ বানানোর স্বপ্ন ওনার। ইরফানও রাইসাকে পছন্দ করে, কিন্তু এখানে এসব দেখে ওনার মাথা ঘুরছে। তবে নিজেকে বুঝেই ভাবলো যে হয়তো দুজনে দুর্ঘটনা হয়েছে, তাই এমনটা করছে। তাছাড়া আর কি হবে? উনি এসে বলল, রাইসা মা, চলো বাসায় যাই, রাফিও চলে আসবে। খালা, আপনিও? কি করে একা বাসায় যাই? আমার জন্য এইসব হলো, ওকে একবার দেখে যাই। আচ্ছা ঠিক আছে, সবাই বাসায় চলে যাও। আয়শা মা, রাইসাকে রাফির সাথে দেখা করিয়ে ওকে নিয়ে চলে আসিস বাসায়, ওকে? আচ্ছা ঠিক আছে। রাইসার আম্মু মেয়ের চিন্তায় পাগল। আমি আর মায়েশা থাকছি, তোমরা সবাই চলে যাও। ওদিকের সব কাজ পড়ে আছে, ওদিকটাও তো দেখতে হবে। যাও যাও। সবাই চলে গেল। রাইসা অনেক খুশি লাগছে। মাইশা বলল, কি রে, ছাগলের মতো হাসছিস কেন? আম্মু, দেখেছো তোমার বড় মেয়ে আমাকে কি বললো? দুটোকেই এখন পেটাবো আমি। এটা হসপিটাল, এখানেও তোদের শয়তানি কমছে না। একে তো একজন মহান কাজ ঘটিয়ে ফেলেছে, আবার এখন পটাং পটাং কথা বলছে। কথা বলো না তো, আমাকে নিয়ে তো ভাবতে হবে না। চলো, আমাকে আমার রাফির কাছে নিয়ে চলো। মাইশা আর আম্মু দুজনেই যেন লাফিয়ে উঠল। রাইসার কথায় দুজনেই গাধার মতো মুখ করে বড় বড় চোখ করে রাইসার দিকে তাকালো। রাইসা নিজেও বুঝতে পেরেছে যে মুখ ফসকে কি বলে ফেললাম। মনের কথা মুখে চলে এসেছে হঠাৎ করে। এখন কি করি? এদেরকে তো বোঝাতে গেলে বেঁকে বসবে। রাইসা বলল, কি এইভাবে আমার দিকে তাকিয়েছো কেন তোমরা? মনে হচ্ছে আমি উগান্ডা থেকে ডাউনলোড হয়ে এসেছি। রাইসা, মাত্র কি বললি তুই? বুঝতে পারলাম না। এই যে নবাবের বেটি, দেখি এদিকে তাকান তো। আপনার মুখ থেকে কেবল যে কথাটি বেরিয়েছে, সেটি কি এমনিই বেরিয়েছে, নাকি কথাটি মন থেকে বেরিয়েছে? কি আজব, আমি কি এমন বলেছি? আরে সাধারণ একটা কথা বলেছি। এই নিয়ে তোমরা দুজনে কি শুরু করলে? দূর, আমি নিজেই যাচ্ছি। বলো, কোন রুমে আছে? এই যে কান খুলে শুনো, এসব চিন্তা মাথা থেকে বের করে দাও, ওকে? থাপ্পড় খেয়ে বড়লোক হয়ে যাবি। অবশেষে রাইসাকে নিয়ে ওনারা আমার রুমে চলে এলো। আমি তো ঘুমে বিভোর, হাতে পায়ে একটু কেটে গেছে। তবে আমি আজকে আর বাসায় যেতে চাই না। বাসায় গেলে ঘুম হবে না। এখান থেকে একটু আরামসে ঘুমিয়ে যাওয়াই ভালো। সত্যি বলতে আমি একটু ঘুমপ্রিয় মানুষ। আম্মু বলে আমি ঘুমালে যদি পৃথিবী ধ্বংস হয়েও যায়, আমি নাকি ঠিক পাবো না। অবশ্য আমি বুঝতে পারি না বিষয়টা। সবাই আমার ঘুম নিয়ে কেন এত ভাবে? ঘুমানোর স্বাধীনতাটাও কি আমার নেই? কি আর করার। আমাকে দেখে রাইসা খোঁড়াতে খোঁড়াতে দ্রুত এগিয়ে এসেছে। আমার পাশে বসে আমাকে দেখে চলেছে। আমি কোথায় কোথায় চোট পেয়েছি হাত দিতে আমার চোটগুলো দেখে চলেছে। আমি তো ঘুমে বিভোর। রাইসা আমাকে হালকা ডাক দিল। আমি তো শোনা দূরের কথা ফিলও করতে পারছি না। রাইসা এইভাবে অনবরত ডেকে চলেছে আমাকে, কিন্তু আমি ঠিকই পাচ্ছি না। মাইশা বলল, কি করছিস? এভাবে ডাকিস না, বেচারা ঘুমোচ্ছে। ঘুমাচ্ছে? আমি যেখানে এসে ডাকছি শুনছে না? ঘুমোচ্ছে ও, তাই শুনছে না। আমার কাছে মিথ্যা বলছো না তো তোমরা? ও উঠছে না কেন? সাড়া দিচ্ছে না কেন? রাইসা, রাইসা কুল, এমনটা কিছুই না। কি সব ভাবছিস? তো কি করব? উঠছে না কেন? রাইসার আম্মু মেয়ের এমন পাগলামি দেখে ভেবে পাচ্ছে না কি করবে। উনি এতটাও অবুঝ না যে মেয়ের মনের কথা জানতে পারবে না। মায়ের মন কখনো ভুল বোঝে না। উনি নিজের মাথায় হাত রেখে ভাবতে লাগলেন, মেয়েটা কি করে বসলো? আমি কখনো এমনটা ভাবিওনি।
এভাবে মেয়েটা কাণ্ড ঘটিয়ে বসবে। উফ, কি যে করব এখন। ওর বিহেভ দেখে মনে হচ্ছে ও অনেক দূর চলে গেছে এ ব্যাপারে। রাফি কিভাবে ওর ব্যাপারে এটা জানতে হবে। যদি রাফিও একই ফিলিংস রাখে তাহলে না চাইতেও ওদেরকে মেনে নিতে হবে। আর রাফি যদি কিছু না ভাবে তাহলে রাফিকে বুঝিয়ে রাইসার সাথে কথা বলাতে হবে। রাফি পারবে ওর মাঝে এই ফিলিংসটাকে সরাতে। হ্যাঁ, আগে রাফি বাসায় যাক, তারপর কথা বলছি। আম্মু মাইশাকে সাইডে ডাক দিল। মাইশা উঠে আম্মুর কাছে গেল। মাইশা এসে বলল, আম্মু আম্মু, আমি রাইসার হাব ভাব ভালো দেখছি না। দেখো না, হঠাৎ করে কেমন পাগলামি শুরু করেছে। এসব দেখে যে কেউ ওদের খারাপ নজরে দেখবে। আমিও তোকে সেটাই বলতে ডেকেছি। আমার এই পাগলি মেয়েটাকে নিয়ে আমি এখন কি করি? মাথা হেট করে দিল। তোর 2 দিন পর বিয়ে, বাসায় কত লোকজন। এখন এর মাঝে এসব করলে লোক কি বলবে? মান সম্মান থাকবে? আম্মু, ওকে বোঝাও। রাফি বলতে গেলে ভালো ছেলে, কিন্তু রাফি ওকে সেই নজরে দেখে না। আমি এটা খুব ভালো করেই জানি। রাফি ওকে বোনের মতো করেই দেখে। আমি সেটা বুঝতে পারছি, তবে আমি বা তুই বোঝালে ও কিছুই বুঝবে না। রাফিকে দিয়েই বোঝাতে হবে। আচ্ছা, আগে বাসায় যাক রাফি, তারপর ভাবছি বলবো। হ্যাঁ, তাই ঠিক হবে। ওই দেখো, দেখেছো কেমন রাফির কাছে বসে ওকে টাচ করছে, ওর যত্ন করছে। এসব দেখলে যে কেউ উল্টাপাল্টা ভাববে। মাইশা, আমি আর ভাবতে পারছি না। আমি বাসায় যাচ্ছি, নিচে গাড়ি রাখা আছে, তুই ওকে নিয়ে বাসায় চলে আসিস। ওকে, তাহলে তুমি যাও, আমি রাইসাকে নিয়ে আসছি। আম্মু চলে গেছে। তবে মাইশা চুপ করেই দাঁড়িয়ে আছে রাইসার পেছনে। রাইসার পাগলামি দেখে চলেছে। একটু পর হঠাৎ করে রাইসাকে টান দিয়ে দাঁড় করালো মাইশা। রাইসা বলল, আপু কি হলো? কি হলো না বল, যে কি হচ্ছে? কি এসব কি করছিস তুই? কি আবার দেখছো না ও কেমন পড়ে আছে? বেচারা কত চোট পেয়েছে। সে আমরাও দেখতে পারছি, তাই বলে এত ক্লোজ হওয়ার কিছু হয়নি। আমি কই ক্লোজ হচ্ছি? সে আমি দেখতেই পাচ্ছি। এসব মানুষ দেখে নিলে কি ভাববে তোর সম্পর্কে? আপু তুমিও না নেগেটিভ ভাবো কেন? আমি নেগেটিভ ভাবছি? রাইসা, তুই আমার আদরের বোন। দেখ, এসব বাদ দে। আমি চাই না তোকে লোকে বদনাম করুক। আপু আমি বুঝতে পারছি না এখানে বদনামের কি আছে। রাইসা, রাফি তোর ভাই, ওকে এটা মনে রাখবি সবসময়। হ্যাঁ, ও আমার ভাই। ভাই বলে কি ভালোবাসা যাবে না? আর ও আমার আপন ভাই না, ফুফাতো ভাই। রাইসা, চমকানোর কি আছে? আপু আমি কি ভালোবাসতে পারি না? আর হ্যাঁ, আমি ওকে সে ছোট থেকেই পছন্দ করি। রাইসা নিচের দিকে মাথা করে কান্না করে দিছে। কান্নার জন্যে ওর কথাও ভালো করে বোঝা যাচ্ছে না। রাইসার কান্না দেখে মাইশা বড় একটা নিঃশ্বাস নিল। ভাবলো আম্মু ঠিক বলেছে, এখন আর মাইশাকে আমরা বোঝাতে পারবো না। ওর ভনের ভেতর এ বিষয়টি অনেক গভীরে চলে গেছে। রাফিকে দিয়ে এসব বোঝাতে হবে ওকে। তবে রাইসা অনেক জেদি, ভয় হচ্ছে কিছু করে না বসে। মাইশা আর রাইসার এই কথা কাটাকাটিতে এদিকে আমার সাদের ঘুমের 14টা বাজিয়ে দিয়েছে। কারো কান্নার আওয়াজে আমার স্বপ্নে থাকা পরীগুলো ফুরুত করে উড়ে চলে গেছে। চোখ দুটো খুলে পাশে তাকাতেই দেখলাম রাইসা ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো ভ্যা ভ্যা করে কান্না করছে। আমি বিরক্তিকর ভাবে বললাম, রাইসা তুই অলিম্পিকে নাম দিস না কেন রে? কান্নার প্রতিযোগিতায় তোর ধারে কাছেও আসতে পারবে না, সবাই ভেসে চলে যাবে। ওরা দুজনে আমার কথা শুনে আমার দিকে তাকালো। রাইসা তো আমাকে উঠতে দেখে এক ঝাপে আমার গায়ের উপর। বলি, আমি মানুষ রে ভাই, কোনো সোফা না যে এইভাবে লাফিয়ে লাফিয়ে পড়বি। হাড্ডি গুড্ডি সব মরমর করছে, যেগুলো বাকি ছিল সেগুলো মনে হচ্ছে ভেঙে গেছে। মাইশা জলদি এসে রাইসাকে উঠিয়ে বলল, রাইসা, এনাফ। কি করছিস এসব? সরি, ও উঠে গেছে। আমি খুশিতে নিজেকে আটকাতে পারিনি। ও উঠেছে সেটা আমিও দেখেছি। আমি কি ওর উপর ঝাঁপিয়ে পড়েছি? কবে বুঝ হবে তোর? আপু কাকে কি বোঝাচ্ছ? এই গাধাকে না বুঝিয়ে ওই যে দেয়াল আছে না, দেয়ালকে বোঝাও, দেখবে তাও শুনবে। একে বলা বেকার, জীবনটা ভাজা ভাজা করে দিছে আমার।
হ্যাঁ, সব দোষ আমার। সবাই ভালো, আমি খারাপ। আমারই সব দোষ। আমি তো মানুষ না, আমার তো মন নেই, আমার ফিলিংস এর কোনো দামও নেই। আমি কে যে আমার কথা কেউ ভাববে? কেউ বুঝতেও চায় না আমাকে, লাগবে না কাউকে, আমি একাই থাকতে পারবো। এ কথা বলে রাইসা কান্না করতে করতে বেরিয়ে গেল। মাইশা আর আমি তো অবাক, হলোটা কি আবার? ভাই ভেঙে চুরে পড়ে আছি আমি, আর রাগ দেখাচ্ছে ও আমার সাথে। কেন এমনটা হয়? হচ্ছেটা কি? আর এই ভেটকি মাছ কেন এভাবে কান্না করতে করতে গেল? কি হয়েছে? আমি কি ভুল কিছু বললাম? আমি মাইশা আপুকে বললাম, আপু আমি কি ভুল কিছু বলেছি? এভাবে কেন চলে গেল? রাফি ভাই আমার ভয় হচ্ছে। আরে ভয় কিসের? বিয়ে তোমার, আনন্দ করো আনন্দ, চিল হবে খালি। আমি কালকেই চলে আসছি, বুঝলে? ধুর, আমার কথা না। তাহলে এই যে পাকিস্তানের ব্যাপারে। ওকে নিয়ে আপু কিচ্ছু ভেবো না, ও ঠিক হয়ে যাবে। জানোই তো ও এমন, কখন কি করে বোঝাই যায় না, নিজেও বোঝে না। এবার ঘটনা অন্যরকম। ঘটনা? কি আর বলবো, ভালোবাসার কেস। আমি তো ভাবতেই পারছি না। কথাটা শুনে আমি তো পৃথিবী কাঁপানো হাসিতে কাঁপিয়ে তুললাম হসপিটাল। ভালোবাসা? তাও আবার ওই বদের হাড্ডিটা? কি করে সম্ভব ভাই? রাফি, হাসির কথা না। আপু আমার কাছে তো হাসির কথাই। কোন ছেলের কপাল পুড়ল গো? কার আবার? তোর? ও আমার কি? কথাটা শুনে কারেন্টের শক খেলাম। বলে কি? শোয়া থেকে এক লাফে উঠে বসে পড়লাম, ভাঙা পা হাতে নিয়ে বললাম, আপু মজা করছো না? সিরিয়াস? আপু এটা কি করে? ওই আমি তো কখনো ওকে এসব বলিনি। আমি জানি, কিন্তু ও তোকে পছন্দ করে আগে থেকে। আমিও আজকে জানতে পারলাম। তোর এই অবস্থা দেখে ও পাগল হয়ে গেছে মনে হচ্ছিল। আম্মুও চিন্তায় শেষ। আপু আমি বাসায় যাচ্ছি, আর থাকছি না, আমার জীবন শেষ। কি আবোল তাবোল বলছিস? তুই কি বাচ্চা? আমি জানি না, এটা জানি যে এখানে থাকলে আমার গলায় ওই পেতনিকে নিশ্চয়ই ঝুলানো হবে, আর আমি সেটা চাই না। আপু আমি বাসায় যাব। চুপ, থাপ্পড় খাবি একটা। তুই আমার বিয়ে রেখে বাসায় যাবি? তো কি করব বলো? আমার তো বুকে ব্যথা করছে, মনে হচ্ছে বুকের 23 নাম্বার হাড্ডিটা মট করে ভেঙে গেছে। রাফি, এখন তোকেই বোঝাতে হবে রাইসাকে, না হলে এই রোগ আরো বিশালাকার হবে। শেষে এ রোগে তোকেও আক্রান্ত হতে হবে। তুই এখন পালিয়ে গেলেও রোগ তোর পিছু ছাড়বে না। ভয় দেখাচ্ছ কেন? আমি এখনো বাচ্চা ছেলে আপু, ঠিক মতো প্রেমও করতে পারিনি এখনো। আর তুমি বলছো আমি ওকে বোঝাবো? উল্টা ও আমাকে বুঝিয়ে যাবে। এই, তুই ছেলে মানুষ না? এভাবে মেয়েদের মতো ভয় পাস কেন? এখন রেস্ট নে, কাল সকালে গাড়ি আসবে তোকে নিতে, কেমন? আর হ্যাঁ, ওকে বোঝাতেই হবে, না হলে পরে তুই বিপদে পড়ে যাবি। পরে না, আমি অলরেডি গর্তে পড়ে গেছি। যাও তুমি বাসায় যাও। আমি তো শেষ, কালকে দেখা হচ্ছে আপু। আমি তো শেষ। কি অপরাধের শাস্তি রে এটা? সোজা বাঘের গলায় আমাকে বেঁধে রাখার প্ল্যান। আচ্ছা, আমি গেলাম, তুই রেস্ট নে। আর এখানে খাবার এনেছিলাম, খেয়ে নিস। রাতে বাসা থেকে খাবার নিয়ে আসবো, কেমন? রাতে মরিয়ম বেগম রান্না শেষে ডাইনিংয়ে সকলকে খাবার দিচ্ছে। রাইসার আব্বু মান্নান সাহেব বলল, রাইসা কই? তখন থেকে দেখছি না, খাবে নাও। পরে খাবে, এখন খেয়ে নাও তোমরা। ও মনে হয় রুমে আছে, ঘুমিয়েছে মনে হয়। তোমরা খাও না, আমি আর ও খেয়ে নেব পরে। ভাই সাহেব, একটা কথা ছিল আমার, অনেক দিন ধরে বলবো ভাবছি, তবে বলাই হচ্ছে না। আরে বলেন, সমস্যা নেই। আসলে মাইশার তো বিয়ে হয়েই যাচ্ছে, মাশাল্লাহ, এখন তো বলতে অসুবিধা নেই। কি বলবি বল না। বুবু, আমি রাইসাকে ইরফানের জন্য ভাবছি, আপনাদের কি মত সেটা জানার ইচ্ছে এখন। বোঝো ঠেলা। এটা শুনে রাইসার বড় খালা মানে মরিয়ম বেগমের বড় বোন ঠাস করে বলে উঠল, আরে এভাবে কিভাবে? আমি আমার ছেলের নৌশাদের জন্য আগে থেকে ভেবে রেখেছিলাম রাইসা মামনিকে, আর
এটা আমি ভেবেছিলাম মাইশার বিয়ের পরই বলবো। বুবু আমি তো আগেই বললাম। দেখ আফসা, আমি এটা অনেক আগেই ভেবে রেখেছিলাম। ইরফান এমনিতেই অনেক পছন্দ করে। নওশাদও পছন্দ করে রাইসাকে, আর ওদের দুজনকে বেশ মানাবে। রাইসার খালাদের এমন কথা কাটাকাটি দেখে রাইসার আম্মু বলল, কি শুরু করলি তোরা? বাচ্চাদের মতো কেন এমনভাবে ঝগড়া করছিস? রাইসা নাচতেছে এক ডালে আর তোরা এভাবে করছিস। আচ্ছা ভাইজান, আমি এখানে কি এমন ভুল কথা বললাম? আমার ছেলে ইরফান রাইসাকে অনেক আগে থেকেই পছন্দ করে, আর ওদের দুজনকে মানাবেও বেশ। ছেলে আমার দেখতেও মাশাল্লাহ, এখানে খারাপের কি আছে? দেখ বোন, ইরফান এখনো পড়ালেখায় শেষ করেনি, আর নওশাদ তো জবও শুরু করেছে কয়েক মাস, আর ভালো জবও করে। তাছাড়া আমাদের নিজেদেরও ব্যবসা আছে, কোনো কিছুর অভাব তো নেই। রাইসা মামুনিকে আমরা আমাদের ঘরের মেয়ে মানি। আরে বুবু, এমনিতেও ওদের বয়সের ডিফারেন্সটা তো দেখো। নওশাদের বয়স কত আর রাইসার বয়স কত? আচ্ছা এসব এখন থাক, সবাই খেয়ে নিই। আর রাইসা এখনো এতটাও বড় হয়নি যে এখনই ওর বিয়ের কথা ভাববো। আমার 2টা মেয়ে মাত্র, আর আমি চাই না রাইসা এখনই বিয়ে হোক। ও পড়ালেখা করবে, ওর স্বপ্ন পূরণ করবে। এখনই এসব নিয়ে আমার কোনো চিন্তা নেই। সবাই চুপ। তবে ওনারা 2 বোন একে অপরের ওপর হালকা রেগেও গেছে। যতই বোন হোক, নিজের ছেলের ব্যাপারে দুজনেই আগে। তাই রাগ করে বড় বোন খাওয়া রেখে উঠেই গেল। একটু পর মাইশার খাওয়া শেষ হলে ও ওপরে রুমে চলে আসলো। মাইশা রুমে এসে দেখলো রাইসা বিছানায় বসে আছে, বালিশ কোলে করে, আর কান্নার চিকন আওয়াজ ভেসে আসছে ওর মুখ থেকে। সমানে ফুপিয়ে চলছে। মাইশা কাছে এসে বলল, রাইসা বোন আমার, কি হয়েছে তোর? এমন পাগলামি করছিস কেন? 2 দিন পর আমার বিয়ে, আমি চলে যাব, তোকে তখন সামলাবে কে? আপু আমি কি এতটাই খারাপ? আমার ভালোবাসার কি কোনো দাম নেই? আমি কি ভালোবাসার যোগ্য নই? আহা, কি উল্টাপাল্টা ভাবছিস? আসলে রাফি তোকে ওই নজরে কখনো দেখেনি। তুই শুধু শুধু এসব নিয়ে ভাবছিস, আর তোর এখন এসব কি ভাবার বয়স? রাফি দেখেনি? আমি তো দেখেছি। আমার ভালোবাসায় তো কোনো ধোঁকা নেই, আর তোমরা সবাই আমার ভালোবাসাকে এইভাবে তুচ্ছ মনে করছো। আপু আমি বলছি, আমি ওই বাদরকে না পেলে কিছু একটা করে বসবো। রাইসা, কি সব বলছিস? তুই এত সুন্দর দেখতে, ছেলের অভাব পড়েছে নাকি? তোর পিছনে 1000টা ছেলে লাইন দিয়ে পড়ে আছে, আর তুই কিনা রাফির পিছনে পড়ে আছিস, যে তোকে পাত্তাই দেয় না। ওদিকে একটু আগে কি কথা হচ্ছে জানিস? কি? বড় খালা আর ছোট খালা ঝগড়া শুরু করে দিয়েছে তোকে নিয়ে। আমি আবার ওনাদের কোন পাকা ধানে মই দিলাম? সবাই আমাকে নিয়ে কেন পড়ে আছে? আমাকে নিয়ে কি হয়েছে আবার শুনি? নওশাদ ভাই আর ইরফান ভাই দুইজন দুজনের ছেলের জন্যে তোর হাত চাইছে। বাবা, কি কথা হলো এটা? আমি কি এখন আমার হাত কেটে দুজনকে দিয়ে দেব? কি বলছিস সেগুলো? রাফি তোকে গাধা এমনি এমনি বলে না, আজ বুঝতে পারছি। তোর হাত মানে ওইটা মিন করি নাই, তাদের ছেলের জন্য তোকে বউ হিসেবে নিতে চাইছে। কথাটা শুনে রাইসা চমকে উঠল। আপু বলে কি? আমি আছি আমার জ্বালায়, আর এইদিকে আবার এই ঝামেলা কই থেকে ঢুকে পড়লো? খালারা তো আমাকে এখন সোজা মারার প্ল্যানে ব্যস্ত দেখছি। যাকে ভালোবাসি সেই গাধারাম তো কখনো বুঝতেই চায় না, আর এইদিকে ওনারা আমাকে নিয়ে যুদ্ধ ঘোষণা করেছে। আমি ওর শেষ দিকে ছাড়বো। আমার নামও রাইসা। উত্তাহারামি আগে বাসায় আসুক, ওরে আমি বোঝাচ্ছি। আমি খালাদের সব বলে দেই, কেমন? মানে কি বলবি? এইটাই যে আমি হনুমানকে পছন্দ করি। এইটা বললে কি হবে? এখন বাসায় কত লোক, নানা জন নানা কথা বলবে, তোর কোনো মান সম্মান থাকবে? আমার বিয়েটা মিটে যাক, তারপর এসব নিয়ে আলোচনা করা যাবে। এর আগে যদি আব্বু যে কাউকে হ্যাঁ করে বসে, তাহলে আমার অবস্থা কি হবে? চিন্তা করিস না, আব্বু সাব বলেছে এখন বিয়ে দেবে না তোকে, তোকে অনেক পড়ালেখা করাবে, তোর স্বপ্ন পূরণ করবে। ইয়ে হুয়া না বাদ। আব্বু আমার সাপোর্টে আছে, আর কি লাগে? তোর সাথে কথা বলাই বেকার, থাক তুই, আমি গেলাম। এদিকে আমি তো অচেতন হয়ে শুটকি মাছের মতো ঝুলছি। মাইশা আপু কি শুনিয়ে গেল? আমার তো টেনশনে ফুলে ফেটে যাবার অবস্থা।
মন চাচ্ছে বাসায় ভেগে যাই, কিন্তু ইচ্ছে হলেও পারছি না। আমার কপালে যে শনি মঙ্গল সব একসাথে ঘুরঘুর করছে তা আমি বুঝতে পারছি। বলির পাঠা যাকে বলে। সকালে 8টার দিকে নওশাদ চলে এসেছে। এছাড়াও আরও আত্মীয় স্বজন আসছে। নওশাদের মা নিজের ছেলেকে রুমে ডেকে বলল, এতক্ষণে আসার সময় হলো তোর? মা, অফিস থেকে ছুটি না হলে আসবো কিভাবে? সে আমি কি করে বলবো? এদিকে তোর ভাগ্যের জিনিস অন্য কেউ হাতিয়ে নেওয়ার প্ল্যানে ব্যস্ত। কি বলছো বুঝলাম না। মা, একটু খুলে বলো। রাইসাকে আমি আমার ঘরের বউ হিসেবে দেখতে চাই। এটা কি বড় কোনো অপরাধ? এ কথা শুনে নওশাদ চুপ করে গেল। মনে মনে লজ্জা পেল খুব। মাথা চুলকাতে চুলকাতে বলল, মা, যেমনটা তুমি চাও আমি রাজি আছি। আমি জানি তুই ওকে পছন্দ করবি, দেখতে ভালো ভালো ঘরের, কিন্তু মাঝখানে তোর ছোট খালা অন্য সুর বাজাচ্ছেন। ছোট খালা আবার কি করলো? কি আর করবে কাল রাতে ডিনারে বসে ইরফানের সাথে রাইসার বিয়ের কথা বলে উঠেছেন। আরে ভাই, আমি তো এইসব আগেই ভেবে রেখেছিলাম, তাই না? তারপরেও বলে কি জানিস, বলে তোর আর রাইসার বয়সের তফাৎ নাকি অনেক। আমার তো ভীষণ রাগ হচ্ছিল। খালুরা কি বললো? কি আর বলবে, আমাদের কথাই শুনে বলল রাইসাকে এক্ষুনি বিয়ে দেওয়ার কোনো প্ল্যান নেই, ওকে নাকি পড়াবে। হ্যাঁ, এটাই স্বাভাবিক। খালুর তো আর কোনো সন্তান নেই, তাই এটা তো এমনিই হবে। আমার এতে কিছু সমস্যা নেই জানিস, আমি ঠিক ভাইজানকে রাজি করিয়ে নিতাম, কিন্তু সবকিছুতে পানি ঢেলে দিল। আচ্ছা ঠিক আছে, এত টেনশন করার কিছু নেই। তারপরেও রাইসার মতো দেখতে হবে। খালু রাইসার মতের বাইরে কিছু করবে না, আমি জানি। বাপ আমার, আমি রাইসাকে আমার ঘরের বউ হিসেবে দেখতে চাই। রাইসা তোর সাথে খুব মানাবে। মা, এখনই এসব চিন্তা করো না, দেখা যাবে। তুই রাইসার পাশেই থাকবি সব সময়, দেখবি তোদের মধ্যে ভাব জমে যাবে। ট্রাই করব। আচ্ছা, আমি ফ্রেশ হয়ে নেই। হ্যাঁ, যা। রাইসার ছোট খালা নওশাদের আসার কথা শুনে দ্রুত নিজের রুমে চলে আসলো। নিজের স্ত্রীকে এইভাবে ছুটে আসতে দেখে ফারুক সাহেব হাত থেকে বইটা নামিয়ে রেখে বলল, কি গো, এভাবে আসলে যে? কি হয়েছে? কি আর হবে, তুমি যেমন তোমার ছেলেও তেমনি। সবকিছু আমাকেই দেখতে হবে, আমাকেই ভাবতে হবে। আহা, কি হয়েছে? কি হবে, নওশাদ এসে হাজির, আর তোমার ছেলের খোঁজ নেই। আসবে, এখনো তো বিয়ে হয়ে যাচ্ছে না। হ্যাঁ, অন্যের বিয়ে খবর রাখে না ঠিক আছে, কিন্তু নিজেরটা যে এবার জুটবে না সেদিকে কি খেয়াল আছে? কি বলছো? এই, তোমার মাথায় কি কিছুই ঢুকছে না? আমাদের ছেলে রায়সাকে পছন্দ করে না? হ্যাঁ। আর কালকে শুনতে পেলে তো আমার বড় বোনের কথা। এখন ওর ছেলে এসেছে, রায়সাকে নিজের করে রাখতে তো লেগে পড়বে, আর সেটা হলে আমার ছেলের কপালে ছাইও জুটবে না। ওদের বিয়েতে এসে শুধু নাচতে হবে। এটা ঠিক, ওকে ফোন করো, দেখো কই আছে। ইরফান একটু আগে বাসায় এসেছে। ফ্রেশ হয়ে বসতেই ফোন বেজে উঠল। আম্মুর কলটা দেখে ফোনটা ধরে বলল, হ্যাঁ আম্মু বলো। হারাম জাদা, কই তুই? ইরফান ভয়ে ভয়ে বলল, কি হয়েছে মা? হবে কি, তোর কপাল পুড়েছে। কপাল? না না, আমি ঠিক আছি, আমার কপাল তো ঠিক আছে। গাদার বাচ্চা, কথা কি চিবিয়ে খাস? আম্মা কি বলো এইসব? কি হয়েছে? জানিস কি হয়েছে? তোর বড় খালা ওনার ছেলের জন্য রায়সাকে পছন্দ করেছে। নওশাদ এখানে এসেছে, আমিও তো বলেছি তুই ওকে পছন্দ করিস। তুই বুঝতে পারছিস কি হবে? আম্মা, আমি এখনই রওনা দিচ্ছি। এইভাবে কেউ আমার ভালোবাসাকে নিতে পারবে না আম্মা। তোমার ছেলে আসছে। জলদি আয়, গাধা কোথাকার। সকাল সকাল রাইসা উঠে মায়ের কাছে গেল। মরিয়ম বেগম বলল, কি ঘুম ভাঙছে? কি রান্না করো? মাছের ভেটকি। ওয়াও, আমার তো হেভি ভালো লাগে। আচ্ছা আম্মু, রাফিক আনতে যাবা না? আজকে তো আসার কথা। মরিয়ম বেগম মেয়ের দিকে তাকিয়ে বলল, এত চিন্তা কেন তোর? তোর বিয়ে করা বর নাকি? যা আম্মু, কি যে বলো, আমার লজ্জা করে। রায়সা, এখান থেকে যা, না হলে খুন্তির বাড়ি দিয়ে একদম লজ্জাকে
প্লেনে রেখে আসবো, যেন আর না আসে তোর কাছে। রাখছো কেন? আমি কি করছি? আবার বলে কি করছি? তুই যাবি নাকি আমি এখন মাছ ভাজা বাদ দিয়ে তোকে ভাজা শুরু করব? যাচ্ছি যাচ্ছি, এভাবে বলার কি আছে? রাইসা যখন যেতে যাবে অমনি রাইসার বড় খালা শাহনাজ বেগম এসে বলল, আরে মা, উঠে গেছো? বাহ, খুব সুন্দর লাগছে। ধন্যবাদ খালা। আচ্ছা শোনো না, নওশাদ এসেছে? দেখা করেছিস? তাই? কই, জানি না তো। আরে ওই তো নওশাদ। এই নওশাদ, এদিকে আয়। হ্যাঁ, এদিকে আয়। নওশাদ আসলে রাইসা সালাম করলো। খালা বলল, দেখেছিস আমাদের রাইসা কত বড় হয়ে গেছে আর কত সুন্দরী। হ্যাঁ, আগেই তো অনেক পিস্তি ছিল। কেমন আছো রাইসা? ভাই, আপনি ভালো আছেন নাকি সেটা বলেন। আর আপনি বিয়ে করছেন না কেন? এইভাবে চলতে গেলে পরে মেয়ে পাবেন না। এই কথা শুনে রাইসার আম্মু পাশ থেকে মনে মনেই হেসে উঠল। ভাবছে মেয়েটাও না মুখের ওপর কথা বলে দেয়। কি যে করি ওকে নিয়ে। আর বুবুকেও বলি, রাইসা কখনোই নওশাদ বা ইরফান কাউকে পছন্দ করবে না। কেন যে বোঝে না এরা। কি আর করার, নিজের বোনকে আর কি বলবো। তবে রাইসা এদের ছাড়বে না যদি জানতে পারে। আমাকেই ছেড়ে না। শাহনাজ বেগম বলল, আরে কি বলো, আমার ছেলের এই ইয়াং শুধু পড়ালেখায় চাপেই এমনটা হয়েছে। তবে কি ভালো জব করে দেখেছো? হ্যাঁ, এখন জলদি বিয়েটাও করে নিন। আমার কত শখ আমি আপনার বিয়েতে আসব, মজা করব। আপনার তো এই বোনদের কথা মাথাতেই থাকে না। রাইসা, যা না, দুজনে কথা বল। যা, তোরা কথা বল। তখনই ওখানে ছোট খালা আফসা বেগম এসে হাজির। এভাবে রাইসা আর নওশাদকে দেখে ওনার তো ভেতরটা জ্বলে পড়ে যাচ্ছে। তবে সেটা প্রকাশ না করে বলল, আরে রাইসা, কই যাও? এই তো হসপিটাল যাব ভাবছি। ও রাফিকে আনতে? হ্যাঁ, বেচারা আমার জন্য এই সব হলো, তাই যেতে তো হবেই। ও আচ্ছা, শোনো, ইরফান আসছে, অনেক দিন পর আসছে। ওকে কিন্তু একটু এদিক ওদিক ঘুরিও, ও তো তেমন চেনে না। আচ্ছা খালা, রাতে আড্ডা হবে। এখন আমি যাই। ভাইয়া, টাটা। হুম। রাইসা নিচে এসে গাড়ি করে চলে গেল হসপিটাল। রাইসার মা বলল, তোদের হলে এখন একটু হেল্প কর। কেন তোরা এভাবে হঠাৎ কথা কাটাকাটি শুরু করেছিস? আমি শুরু করেছি? বুবুই তো শুরু করেছে। আফসা, আমার দোষ দিবি না। আমি কি করেছি? তুই যা বলেছিস আমিও সেটাই বলছি। এখন কথা হলো আফাদের ভাবনা মিলে গেছে, তাই। তোরা নিজেও জানিস রাইসা কেমন মেয়ে। আর রাইসাকে আমি যতটা জানি, ও নওশাদকে আর ইরফানকে ভাইয়ের চোখেই দেখে। ও জীবনেও রাজি হবে না, আর ওর মতের বাইরে ওর বাপও যাবে না। সে দেখা যাবে, তুই খালি নেগেটিভ বলিস। রাইসা আমার ঘরে আসলে তোদের চিন্তা হবে, আমার মেয়ের মতোই থাকবে। আমার আমার একটা মাত্র ছেলে ইরফান, কম কিসে? তাছাড়া দুজন সেম বয়সী। আচ্ছা থাম, রাইসার ব্যাপার তো রাইসাকে বুঝে নিতে দে। রাইসা যদি দুজনের মধ্যে কাউকে পছন্দ করে তাহলে ভালো, আর না করলে তো কিছু করার নেই। এদিকে আমি শেষ। হসপিটালের খাবার আমার একদম ভালো লাগছে না। বাসা থেকে এখনো নিতে আসিনি কেন? চলে আসার কথা তো। ধুর, ভালো লাগে না। ফোনটা নিয়ে দেখলাম, ও মা, আম্মু 20 বার ফোন করেছিল। এই রে, গেছি আমি। ঘুমিয়ে থাকার কারণে ঠিক পাইনি। ঝাড়ুর বাড়ি কপালে আছে কনফার্ম। আমি দ্রুত ফোন ব্যাক করলাম। এখন মিষ্টি কথা ছাড়া কাজ হবে না, তাই ফোন ধরতেই আমি বললাম, সরি, আমি রিয়েলি সরি। এই উল্লুক, মাথা ছাড় গাধা, এতবার ফোন করেছি, কই ছিলি? সরি না, আমি একটু ঘুমিয়েছিলাম। সরি। দাঁড়া, আমরা আসছি তো। তোকে পেটানোর অভাব। এখন কি অবস্থা? জি ভালো, বাসায় যাব এখন। আচ্ছা, আমরা আসছি। তোর আব্বুর বিজনেস থেকে আসলো আজ, তাই আজই আসছি। ওকে, চলে আসো। আই এম ওয়েটিং। লাভ ইউ। ঠিক তখনই রাইসার দরজায় এসে হাজির। এভাবে আই লাভ ইউ আর কিস করা দেখে রাইসার পা থেকে যেন মাটি সরে গেছে। রাইসা রাগে লাল হয়ে গেছে, সাপের মতন ফুসফুস করছে রাগে। রাফি ফোনটা রেখে মুচকি মুচকি হাসছে, যেটা দেখে রাইসা আরো রেগে গেছে।
রাফি হঠাৎ ফুসফুস শব্দে দরজার দিকে তাকাতেই আমি রাইসার রাগ এখানে বসে অনুভব করতে পারছিলাম, যেন আমি কোনো আগুনের তাপ শরীরে অনুভব করছি। তবে ওর এই রাগার কারণ আমার অজানা। ইদানিং ওর হাবভাব আমার বোঝার বাইরেই থাকে। হুট করে মাইশা আপুর কথা মনে পড়ে গেল। রাইসা আমাকে পছন্দ করে। বুকের ভেতর ধুক করে উঠল। নিতান্ত সুন্দরী মেয়ে যখন কোনো পুরুষের উপর ভালোবাসার দাবি নিয়ে বসে, তখন ওই পুরুষের হিদাহিত ভাবনা চিন্তা কমে যায়। ভাবনারা বাসা বাঁধে ঘরে। আমিও তার ব্যতিক্রম না। তবে কথা হলো, ও আমার মামাতো বোন। আমি কি কখনো এমনটা চেয়েছি? না না, চাইনি বলতে আমি কখনো ওকে নিয়ে সেভাবে ভাবিনি, মাথাতেই আসেনি। তবে সবকিছু জানার পর কেমন জানি লাগছে। রাইসা আমার সামনে। এর আগে ওকে দেখলে হাসি ঠাট্টা মজা করতাম, কিন্তু কালকের পর থেকে আমি কেন জানি হয়ে গেছি। ভাবনাগুলো ওকে দেখে কেমন হারিয়ে যাচ্ছে। কি যে হচ্ছে কে জানে। আপাতত এখন কি করব সেটাই বুঝতে পারছি না। আর ওকেই কেন আসতে হবে এখন, এসব ভাবার মাঝেই রাইসার সামনে এসে দাঁড়িয়ে রাগী কণ্ঠে বলল, কে ছিল এটা? রাফি, আমি জানতে চাইছি কে ছিল এটা? কোনটা? ন্যাকা। সব ছেলে এরকম, মনে মনে শয়তানি, কেবল যে আই লাভ ইউ তারপর কিস। সত্যি করে বলো কে? আমার কিন্তু মাথা খারাপ হয়ে যাচ্ছে। এখানে তোর মাথা খারাপের কি হলো? আমি যাকেই বলি একে তো আমার রাগার কথা। আর রাগ করছিস তুই? তোর জন্য দেখ তো কি হয়েছে। এখানে পড়ে আছি। এখানে আমার দোষ? গাধা কোথাকার, সব দোষ তোর, লুচ্চা বেটা। এই সাবধান। কি বলছিস আমাকে? আমি লু? এত বড় সাহস? ভুলে যাচ্ছিস আমি তোর সিনিয়র। কানের 3 আঙুল নিচে দেব একটা। দে, এই যে এখন দে না দে। রাইসা আমার পাশে বসে, আমার একদম কাছে। ওর লাল মুখটা এনে এসব বলতে লাগলো। আচ্ছা, এর মুখটা লাল কেন হয়েছে? শুনেছি মেয়েরা রাগলে অথবা লজ্জা পেলে এমনটা হয়। বুঝতে পারছি না ও রেগে আছে না লজ্জা পেয়েছে। তবে এত কাছ থেকে রাইসাকে আমি এই প্রথম অনুভব করছি। আলাদা এক মায়া আছে এই লাল বর্ণের চেহারায়। আমি বুঝতে পারছি যে আমি দুর্বল হয়ে পড়ছি। না, এটা কি হচ্ছে? আমি কি ভাবছি এসব ঠিক না। আমি আমতা করে বললাম, মুখ সরা। না, সরাবো না। মার আমাকে মারলে তো তোর ভালো লাগে, মার না। দেখ, ফাইজলামি করবি না। আমি তোর বড়, দূরে যা, দূরে। লুচ্চা কোথাকার। বাইরে আমাকে এইভাবে ধরার সময় কই ছিল তোর এসব লেকচার? তখন তো খুব জড়িয়ে ধরেছিলি। ওই কি বলিস? আমি তোকে কেন ধরতে যাব? বদনাম দিবি না আমাকে। আইসে আমার সাধু। প্রথমে জড়িয়ে ধরেছিলি, আমি কিছু মনে করিনি, কিন্তু আস্তে আস্তে আমাকে এভাবে ক্লোজলি জাপটে নিয়েছিলি, আমি নিজেকে সামলাতে পারিনি। আর এটা কোনো মেয়ের জন্য সাধারণ ব্যাপার না, ওকে আমি ব্যালেন্স করতে পারিনি। এই কথা বলতেই ওর মুখ টমেটোর মতো লাল হয়ে গেছে। আর আমি ওর সামনে লজ্জায় গাধা বনে গেছি। তখন তো আমারও কিছু মনে ছিল না বা খেয়াল ছিল না। এত ঘুম আসছিল যে কিছুই বুঝতে পারিনি। সব দোষ এই ঘুমের। আমি বললাম, সরি, আমারই ভুল। বাবা, সরি বলতে পারিস? আজকে জানলাম। দেখ, আমার ভুল, তাই বলছি। আমি তখন ঘুমের কন্ট্রোলে ছিলাম, তাই বুঝতে পারিনি। কিন্তু এখন তুই আমার সাথে এসব বাচ্চামি করা বাদ দে, ওকে? বাচ্চামি মানে কি? মানে হলো, দেখ, আমি আর তুই এখন বড় হয়েছি, তাই না? সো আমাদের এখন একটু দূরত্ব রাখা উচিত। এভাবে যখন তখন এত কাছে চলে আসিস যে ভালো দেখায় না। কার জন্য? কার জন্যে মানে কি? কার জন্য এসব বলছিস? ফোনের ওই মেয়েটার জন্য? দেখি, ফোন দে, কল কর ওই মেয়ের কাছে, আমি কথা বলবো। না, পারবো না। তুই আমার পার্সোনাল ম্যাটারে নাক গলাবি না, আর কখনো আমার এত কাছেও আসবি না, বুঝলি? আমার কথা শেষ হলে আমি আর চোখে রাইসার দিকে তাকালাম। বেচারি চোখে পানি টলমল করছে। এই মেয়েদের এক দোষ, কিছু হলেই এদের চোখের পানি বাঁধ ভেঙে অপর পাশের মানুষকে আহত করতে ছুটে আসে। রাইসা ফুপিয়ে ফুপিয়ে কান্নাও শুরু করে দিয়েছে আর বলছে,
না, বুঝবো না। আমি তোকে ভালোবাসি সেই ছোট থেকে। আমি গাড়ি চালানো শিখেছি তোর জন্য। আমি আগে ভয় পেতাম বাইক দেখে, কিন্তু তুই ভালোবাসিস বলে আমি এটাও শিখে নিয়েছি। তুই রাতের আকাশ দেখতে ভালোবাসিস বলে আমি রাতকে ভালোবাসতে শুরু করেছি। তুই সুরমা পছন্দ করিস বলে আমি কাজলের পরিবর্তে চোখে সুরমা পড়তে শিখেছি। তোর সব পছন্দকে আমি নিজের করে নিয়েছি। আমার ভাবনার প্রতিটি ছন্দে তোকে নিয়ে বেঁচেছি। আর আমার ভালোবাসাকে এইভাবে ছুঁড়ে ফেলেছিস। আমার ফিলিংস, আমার ভালোবাসা সব এতটাই মূল্যহীন। কি কমতি আছে আমার মাঝে? বল না, কি এমন নেই আমার মাঝে? চেহারা ভালো না, নাকি আমাকে ভালোবাসা যায় না? ফিগার পছন্দ না, নাকি আমি বাজারের কোনো 2 টাকার মেয়ে যে আমাকে ভালোবাসা অপরাধ? আমি হঠাৎ করে রাইসাকে একটা থাপ্পড় মেরে বসলাম। নিজেও জানি না কেন মারলাম। হঠাৎ করেই এভাবে ঘটে যাবে বুঝতে পারিনি। হ্যাঁ, ও আমার বোন। ওর মুখ থেকে এসব শুনে কেমন জানি রাগ উঠে গেল। হ্যাঁ, আমি ওকে কখনো ওভাবে ভালোবাসিনি, তবে এটা না যে আমি এসব ভাববো ওর সম্পর্কে। আমি ওকে ওভাবেই দেখেছি, যেভাবে একজন বোনকে দেখে একটা ভাই। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি ওর মুখে আমার হাতের ছাপ পড়ে গেছে। রাইসা ভীষণ ফর্সা বললেই চলে, যেন গায়ে একটু টোকা দিলেই রক্ত ঝরতে শুরু করবে। ওর ফোপানি দ্বিগুণ হয়ে গেছে, চোখ থেকে পানি যেন ঝর্ণার মতো ঝরে চলেছে। কি করব আমি বুঝতে পারছি না। একটা মেয়ে এভাবে সামনে বসে কান্না করছে, আমি দেখা ছাড়া যেন কিছুই করতে পারছি না। মাইশার কথা মাথায় ঘুরছে, যে করি হোক ওকে বোঝাতে হবে। এভাবে চললে আসলেই রাইসা কিছু করে বসবে। রাইসা অনেক রাগী বললেও কম হবে, এর থেকেও বেশি। কেন জানি আমার সাথেও কখনো রাগ দেখায় না। আমার কাছে আসলে একদম সুইট হয়ে যায়, একদম পাল্টে যায়। আমি ওর হাতটা ধরার চেষ্টা করলাম, তবে ও হাতটা ঝাড়ি মেরে সরিয়ে নিল। 2-3 বার এমন করার পর আমি বললাম, কান্না থামা। ও মাথা নাড়িয়ে না বলল। বললাম, লোকজন এসে পড়বে, অন্য কিছু ভাববে, চুপ কর। আমি সরি, ভেরি সরি। আসলে তোর কথাগুলো আমি যেন কেমন মানতে পারিনি, তাই মাথা গরম হয়ে গেছিল। তুই একদম ফালতু কোনো বস্তু না যে আমি তোকে ওইভাবে বিবেচনা করব। তুই আমার বোন, তোর সম্পর্কে আমি অনেক ভালো ভাবি, বুঝতে পারছিস? সবাই তোকে কত ভালোবাসে জানিস না? রাইসা কান্নার সুরে বলল, তাহলে তুই কেন বাসিস না? সবাই পারলে তুই কেন পারবি না? আগে কান্না থামা। না, পারবো না। দেখ রাইসা, আমি সাফ বলে দেই, আমি তোকে বোনের নজরে দেখি আর দেখব, বুঝতে পেরেছিস? ফাইনাল কথা তোর? হ্যাঁ। ওকে, ঠিক আছে। লিসেন, আজকের পর থেকে আমার কোনো ব্যাপারে ইন্টারফেয়ার করবি না, কথা বলবি না আমার সাথে। আমি মরে গেলেও আমার কাছে আসবি না তুই। আমাকে কখনো দেখিসও না, আমার আশেপাশেও আসবি না। না হলে আমি কিছু করে বসবো, মনে রাখিস। বাই, ভালো থাকিস। রাইসা উঠে চলে গেল। আমি বারবার ওকে থামতে বললেও থামেনি, উঠে চলে গেছে। আমি মাইশা আপুকে কল করলাম, 2 বার কল করার পর ধরলো। হ্যাঁ রে রাফি, বল। আপু, ঝামেলা হয়ে গেছে। কি হলো আবার? রাইসা এখানে এসেছিল। কখন গেল আবার? একটু আগে। কি হয়েছে? আমি সবকিছু মাইশা আপুকে খুলে বললাম। আপু শুনে ঘাবড়ে গিয়ে বলল, রাফি, কি করেছিস এটা তুই? তুই জানিস আর পর্যন্ত রাইকে কেউ থাপ্পড় তো দূরের কথা তার্য করেনি। বাসায় জানতে পারলে যুদ্ধ বেড়ে যাবে। আমি কি করতাম আপু? ও এসব কথা বলছিল, আমার মাথায় কাজ করছিল না। কি করব বুঝতে পারছি না। আমি জানি না এখন কি হবে। জানিস তো ও কি রাগী? হ্যাঁ, তাই জন্যে চিন্তা করছি। ও বাসায় গেছে। আপু, ওকে একটু সামলাও, আমি আসছি। কিভাবে আসবি? আমি গাড়ি পাঠাচ্ছি। না না, আমি ডাক্তারের সাথে কথা বলে নিয়েছি, আমি ট্যাক্সি ডেকে নিয়েছি, আসছি আমি। ওকে, তুমি ওকে আগে সামলাও। আচ্ছা, ট্রাই করছি। মাইশা দ্রুত ওর মায়ের কাছে চলে গেল। মাইশাকে এভাবে আসতে দেখে উনি বলল, কিরে, কি হলো? এভাবে দৌড়ে বেড়াচ্ছিস কেন? এই কফিটা তোর আব্বু আর খালুকে দিয়ে আয়, দেখ ছা দিয়াছে। ধুর, রাখো তো, আমি কাউকে দিয়ে পাঠিয়ে দিব। তুমি আগে কথা শোনো। কি হয়েছে, এমন করছিস কেন? আম্মু, ঝামেলা হয়েছে। রাইসা হসপিটাল গিয়েছিল। জানি বলেই গেছে। কি করব, আমার কথা শুনি? আরে ওখানে রাইসা রাফিকে বিভিন্ন কথা বলেছে।
কি বলেছে? মাইশা সব খুলে বলল আম্মুকে। উনি তো অবাক, বলল রাফি এটা করেছে? হ্যাঁ, ঠিক করেছে। মেয়েটা দিন দিন পাগলামির সীমা পার করে যাচ্ছিল। এটাই ভালো হয়েছে। আমি রাফিকে কোনো দোষ দেব না। মাইশা, এ কথা তোর বাপকে যেন বলিস না, না হলে আবার ওনাদের ভাই বোনের মাঝে ঝামেলা হয়ে যাবে। জানিস তো তোর আব্বু রাইসাকে কত ভালোবাসে। হ্যাঁ, তা ঠিক আছে, কিন্তু এখন এর থেকেও বড় সমস্যা হলো রাইসাকে কে কন্ট্রোল করবে? ও তো এখন আগুনের মতো হয়ে আছে। ওকে একটু দেখ তুই, মেয়েটাকে নিয়ে আমি সত্যিই পারি না। এদিকে ইরফান এসে হাজির। রাইসার ছোট খালা মানে ইরফানের আম্মু ছেলেকে নিয়ে রুমে চলে গেলেন। ইরফান বলল, এই তো মা, চলে এসেছি। এখন তো আসবেই। বলি, তোর নিজের ব্যাপারে কোনো চিন্তা নেই? তোর আমাদের সাথেই আসা উচিত ছিল। আমি তো এসে গেছি। আম্মু, তুমি ভাবো রাইসা কখনো নওশাদ ভাইকে পছন্দ করবে? কখনোই না। কত বড় আমাদের থেকে, তুমিও না, কিছুই ভাবো না। সে যাই হোক, কি হয় কখন বলা যায় না। শোন, রাইসার সাথে থাকবি, ওকে? পাশে পাশে রাখবি। আম্মু, আমি বুঝে নেব, চিন্তা করো না। আমরা কত একসাথে খেলেছি। গাধা, সেটা ছোটবেলা ছিল, এখন আর ওই পুতুল খেলার বয়স নেই, বুঝেছিস? রাইসা বাসায় এসে গাড়ি রেখে সোজা নিজের রুমে চলে এসেছে। রাগে যেন শরীর থেকে আগুন বের হচ্ছে। মাইশা পেছন পেছন রুমে চলে এসেছে। রাইসা মাইশাকে বলল, আপু, আমাকে একা থাকতে দে একটু। রাইসা, বোন আমার, মাথা ঠান্ডা কর। আমার ভীষণ রাগ হচ্ছে আপু, আমি একা থাকবো। রাইসার চিল্লানি শুনে বাসার সবাই দৌড়ে চলে আসলো। মাইশা বুঝে গেল আজ আর রাইসাকে শান্ত করা আমার পক্ষে সম্ভব না। মাইশা বাইরে চলে আসলো। দরজা হালকা আটকে দিয়ে মাইশা বাইরে চলে এলো। বাইরে সবাই দাঁড়িয়ে আছে। মানান সাহেব এসে বলল, কি হয়েছে রাইসার? আপু, রাইসা রেগে আছে। আরে, রাইসা তো রাফিক আনতে গেছিল, তাহলে কি হলো আবার? রাফির সাথে ঝগড়া হয়েছে, তাই এমনটা করছে। এই দুইটা ছেলে মেয়ে সেই ছোট থেকে শুরু করেছে, আজ পর্যন্ত থামলো না। মনে হয় এরা বড়ই হয়নি। এখন ওর রাগ কে থামাবে? রাইসার রুমের দরজা খোলা, তবে ওর রুমে যাওয়ার মতন সাহস কারো নেই। সবাই জানে রাইসা রেগে গেলে কারো কথাই শুনে না, আর ওর রুমে এমনিতেই কাউকে ঢুকতেও দেয় না। বলতে গেলে ওর পারমিশন ছাড়া কেউ ওর রুমে ঢোকার সাহস করে না। ছোট থেকেই রাইসা এমনই, একা থাকতে একটু ভালোবাসি, ওর নেচারটাই এমন। এইটা দেখে বড় খালা মনে মনে ভাবছে এইটাই সুযোগ। নওশাদ রাইসার রাগ ভাঙাতে পারলেই কেল্লা ফতে। সবাইকে বোঝানো যাবে আমার ছেলেই রাইসাকে একমাত্র কন্ট্রোল করতে পারে, আর ওকেও মানাতেও পারে। পাশে থাকা রাইসার ছোট খালা মনে মনে একই সব ভাবছে। কিন্তু ছোট খালা আফসা বেগমের কিছু বলার আগে বড় খালা বলল, ভাইজান, নওশাদকে বলে দেখেন, রাইসা রাগ দেখবে সব উড়িয়ে দেবেন। আরে বুবু, আমার মেয়েকে জানিস না? শেষে রাগের মাথায় নওশাদকেই কিছু বলে বসবে। দেখ না, নওশাদ আমার ছেলে, বুঝলি? এই নওশাদ, বাবা, রাইসা রাগ দূর করতে পারবি না? জি, চেষ্টা তো করতেই পারি। রাইসার আম্মু মনে মনে ভাবছে, এরা এভাবে মানবে না। রাইসার কাছে থাপ্পড় না খেয়ে বসে। আমি কি নিজেরাই যখন কিছু বলতে চাইছে না, আমার মনে হয় ওর পর আমার ছোট বোনও ইরফানের কথা বলবে। কি আর করার, দেখি কি অবস্থা হয়। রাইসার আব্বু জানে কি হবে, তাই কিছু না বলে উনি বলল, আমি গেলাম, কারণ আমি জানি কি হবে। আমার মেয়েকে এখানে কেউ এখন শান্ত করতে পারবে না, আমি জানি। দেখো ট্রাই করে। আমি গেলাম। নওশা, জানা, আমি জানি তুই পারবি। রাইসার ছোট খালা মনে মনে রেগে আছে। বড় বুবু না বললে আমি ইরফানের কথা বলতাম। ইরফানকে সবার সামনে এটা প্রমাণ করার সুযোগ মিলত যে রাইসার জন্য ইরফান কতটা পারফেক্ট। নওশাদ যেন ফেল হয়ে যায়। রাইসা মা, নওশাদকে এমন টাইট দিও যে আর যেন পিছে না পড়ে। নওশাদ ভেতরে চলে আসলো। রাইসা আর চোখে তাকিয়ে দেখলো নওশাদ ভাই এসেছে। এমনিতেই মেজাজ স্টপ, আর এখানে উনি কেন এসেছে? আর আমার রুমে এভাবে আসার পারমিশন কে দিছে? নিশ্চয়ই খালাদের কাজ এটা। নওশাদ রাইসাকে দেখে একটু ভয় পেয়ে গেছে, কারণ রাইসাকে রেগে থাকতে এই প্রথম দেখছে না নওশাদ। আর এখন তো রাইসা অনেক বড় হয়ে গেছে, তাই ওর রাগের অ্যাকশনটাও বড়। আর এখন ও ছোট নেই, ম্যাচিউর হয়ে গেছে, তাই ওকে ছোটদের মতন বোঝানো যাবে না।
কি যে করি। রাইসা নওশাদের দিকে তাকিয়ে কঠিন সুরে বলল, ভাইয়া আমাকে একা থাকতে দিন, চলে যান এখান থেকে। কথাটা শান্ত হলেও নওশাদ বুঝে গেছে এ কথার ভেতর কতটা রাগ ভরে আছে। সামনে থেকে না শুনলে কেউ বুঝতে পারবে না। নওশাদের মুখ থেকে কথা বের হচ্ছে না, কি বলবে বুঝতে পারছে না। ওর চেহারায় রাগ নওশাদকে আর কিছু বলার সুযোগ দিচ্ছে না। নওশাদ কিছু না বলে বাইরে চলে আসলো। বাইরে আসতে শাহনাজ বেগম ছেলেকে বলল, কিরে বাবা, রাইসের রাগ কমলো? না মা, অনেক রেগে আছো। আমি আর কিছু বলিনি, আসলে অনেক রেগে আছে। আমি আগেই বলছি, আমার কথা তো শুনিস না তোরা। জানি এখন ছোট বুবু বলবি ইরফানকে যেতে। ইরফান যা, দেখ তুই পারিস কিনা। তাকিয়ে আছিস কেন? যা। ইরফান যা, আবার দাঁড়িয়ে থাকে। ইরফান কথা শুনতেই ভো দৌড়ে ভেতরে ঢুকে গেল। এসে দেখলো রাইসা বসে আছে খাটে। রাগের কারণে যে রাইসার নিঃশ্বাসটাও ঘরের মাঝে বেজে চলেছে তাও শোনা যাচ্ছে। ইরফানকে আবার আসতে দেখে রাইসা চিল্লিয়ে বলল, ইরফান এখান থেকে যা, না হলে তোর গাল এখন আমি লাল করে ফেলবো মেরে। আমার রুমে আসতে কে বলেছে তোদের? আমি বলেছি? কি শুরু করেছিস তোরা? বাইরে থেকে এসব শুনে সবাই যে যার মতন একদিকে চলে যায়। বেচারা ইরফান এক লাফে দরজার বাইরে এসে হাজির। এমন ডেঞ্জারাস চেহারা আগে কখনো দেখেনি ইরফান। আর একটু থাকলে নির্ঘাত মেরে দিত। রাইসা এখনো ফুপিয়ে চলছে, রাগ হচ্ছে ভীষণ। কুত্তা কোথাকার, আমাকে ভালোবাসবে না, আমাকে ভালোবাসা যায় না, আমি কি ভালোবাসার যোগ্য না? দেখে নিব ওই লুচ্চা রাফিকে। আমাকে ভালোবাসবি না, আবার তুই বাসবি, তোর ঘাড় বাসবে। কুত্তা, হাতি, বনমোরগ, গন্ডার কোথাকার, শয়তানের খালাতো ভাই কোথাকার। আমার উপরে রাগ দেখায়, আমি দেখে নেব, কামড় দিয়ে মাংস সব তুলে নিব। আসুক না কাছে একবার, আসুক একবার। হ্যাঁ, আবার ফোনে প্রপোজ করছি, কি দরদ। ওই পেতনিকে আমি মেরে ফেলবো, চাটনি বানিয়ে ফুচকার সাথে গিলে নেব। হাতে পায়ে একবার, ওর জীবন আমি ভাজা ভাজা করে খেয়ে ফেলবো। আমাকে চেনে না, আমার ভালোবাসার উপর নজর দেওয়া একেবারে চোখ দুটোই তুলে নেব। তারপর ওই চোখ দিয়ে আমি হকি স্টিক খেলবো। বচ্চা থারামি, উগান্ডার ছাগল কোথাকার। কিছুক্ষণ পর আমিও বাসায় চলে আসলাম। বাসার ডেকোরেটিং এর কাজ তো জোরে সোরে চলছে, কিন্তু কথা হলো বাসার সবাই কই? আব্বু আম্মু আসতে দেরি হবে, রাত তো হবেই। কিরে বাবা, মানুষজন কই? হঠাৎ আমি কার সাথে যেন ধাক্কা খেলাম। সামনে ইরফানকে দেখে অবাক, আরে এ আসলো কখন? আমি বললাম, ইরফান কখন আসলে? আসছি সকালে। তোমার অবস্থা কি এখন? কেমন? বাসার সবাই তো তোমাকে নিয়ে কথা বলেছিল। এখন ভালো, হালকা চোট লেগেছিল। রাইসা তো আমাকে দিনে তারা দেখিয়ে দিয়েছিল। আরে আসল কথা, তোমাদের কি নিয়ে ঝগড়া হয়েছে? বাসায় এসে রুমে ঢুকেছে, অনেক রেগে আছে, কেউ শান্ত করতে পারেনি। ঘটনা কি? আরে ফালতু ঝামেলা, একটু থেকে একটুতেই রেগে যাই। তুই তো জানোই কেমনও, কিছু করেনি তো? না করেনি, তবে কি হবে কে জানে। কারো তো রুমের ঢোকার সাহস নেই। মনে হচ্ছিল দেশের প্রেসিডেন্টের রুম, নো পারমিশন। আচ্ছা, সে দেখা যাবে, থাকুক এখন। নওশাদ ভাই আসছে বলে? হ্যাঁ দেখলাম, মনে হয় বাইরে গেছে একটু কাজে। ও আচ্ছা, আমি একটু মাইলা আপুর সাথে দেখা করে আসি। আচ্ছা। আমি উপরে মাইশা আপুর রুমে। মাইশা আপু নিজের হবু বরের সাথে দাঁড়িয়ে কথা বলছিল। আমি চুপি চুপি পেছনে গেলাম। আমাকে খেয়ালই করেনি। বাবা কি প্রেম আমার কপালে, এমন মুহূর্ত কবে যে জুটবে। আমি হালকা কেসে উঠলাম। মাইশা আপু লাফিয়ে উঠল, ফোনটা দ্রুত কেটে আমার দিকে তাকালো একটু রাগী দৃষ্টিতে। আমি মুচকি হাসলাম। আপু বলল, শয়তান একটা, এটা কি হলো? তুই কখন আসলি? যখন থেকে তুমি রোমান্টিক হয়ে ওনার সাথে ইয়ে করছিলে। হ্যাঁ হ্যাঁ আপু, এখন তো আমারও বিয়ে করতে ইচ্ছে করছে। কি রোমান্টিক এসব? হারামজাদা, লুকিয়ে কথা শোনা, দেখাচ্ছি তোকে। আচ্ছা ওয়েট, সরি, আমি তো কথা বলতে এসেছিলাম। এসে দেখি কথা বলছিলে তুমি। এখন তোর অবস্থা ভালো তো? দেখি তো চোটটা। আরে ভালো হয়ে গেছে, হালকা চোট লেগেছিল। এখন বলো, বাসায় কি সবকিছু জেনে গেছে নাকি? আরে না, আমি শুধু ঘটনাটা আম্মুকে বলেছি, আর কেউ জানে না। সবাই জানে তোর সাথে ঝগড়া হয়েছে, আগে যেমন হয়। এখন না জানি রাইসা কি করে, ওকে তো মানাতেও পারছি না। কি যে করি। আমারই ভুল, ওকে তখন মারা উচিত হয়নি। কিন্তু আপু, তখন ওর কথাগুলো এত নেগেটিভ ছিল যে আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি। ভাবো যে ওকে সবাই কত ভালোবাসে,
আর ও কি না নিজেকে বাজারের মেয়েদের সাথে তুলনা করছে। কেমন লাগে বলো? আমি জানি আসলে ও এখনো বাচ্চাদের মতো, মন থেকে এখনো ছোটই আছে, ভালোবাসার রিজেকশনটা মেনে নিতে পারছে না। আমি আসলে জানি না ও সত্যি কি তোকে পছন্দ করে কিনা। রাফি, আসলে তুই কি ভাবিস? আপু, আমাকে তুমি চেনো না, আমার সব বিষয় তো জানো। আমি আসলে রাইসাকে নিয়ে কখনো ওইভাবে ভাবিনি, আমি বোনের নজরেই দেখেছি। কি আর করার, আমি আসলেই জানি না আমি যাবার পর ওর কি হবে, কে ওকে সামলাবে। আমার খুব টেনশন হচ্ছে। চিন্তা করো না, এখন বড় হয়েছে ও, নিজেকে সামলে নেওয়ার এত অ্যাবিলিটি এখন ওকে নিজের মাঝেই আনতে হবে। সারা জীবন অন্য কেউ তো এসে ওকে সামলাতে পারবে না। ঠিক বলেছিস। জানিস এখন কি হয়েছে আবার? কি? আমার বড় খালা ছোট খালা ওনাদের ছেলের সাথে রাইসের বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। কথাটা শুনে আমি চমকে উঠলাম। বলে কি আপু? মানে নওশাদ ভাইয়া আর ইরফান? কি হচ্ছে এসব? নওশাদ ভাই তো অনেক বড়, তাহলে উনি কিভাবে এসবের মাঝে পড়ে গেল? আর ইরফান? ইরফান বলতে গেলে রাইসার বয়সী, আমার থেকে ছোট। ইরফানের কথা না হয় ঠিক আছে, মানানসই লাগবে। আমি বললাম, আপু নওশাদ ভাই তো বড় অনেক, ওনার সাথে মানাবে না। আমার মতে ইরফান ঠিক হবে। ইরফান রাইসার বয়সী, মানাবে কিন্তু। এই রাফি, তোর মাথা কবে থেকে এত মোটা হতে শুরু করেছে শুনি? রাইসা যে ওদের কাউকে পছন্দ করবে না আমি যেমন ভালো করে জানি, তুইও ভালো করেই জানিস, তারপরেও এমনটা বলছিস কিভাবে? আপু আমি তাহলে বেঁচে গেলাম যে, হে হে, ভালোই হবে। আপু এখানে কিছু বলো না, না হলে আমি ফেঁসে যাব। রাইসা আমার বোন, আর আমি আমার বোনকে এভাবেই যার সাথে মানতে পারবো না। আমার বোনের জন্য বেস্ট ছেলে দরকার। তুমি কি মনে করো ইরফান তো ভালোই? শোন, নয় তোর মতো কাউকে লাগবে, না হলে তোর থেকে ভালো, বুঝলি? আমি এভাবে আমার বোনকে যে কোনো ব্যক্তিকে দিতে পারবো না। আমার বোন কম কিছু শুনি? কম তো না, সবকিছুতে একটু বেশিই বোঝে। সে আমি যাই হোক বেঁচে তো গেলাম। হঠাৎ আমার ফোনটা বেঁচে উঠলো। আমি ফোনটা হাতে নিয়ে দেখলাম আম্মু কল করেছে। চলে এসেছে নাকি? ফোনটা ধরে বললাম, হ্যাঁ আম্মু বলো, চলে আসছো তোমরা? আর বলিস না, আজকে আসা হবে না। কেন? আরে আমাদের অফিসের একটা টেন্ডার প্রজেক্টের মিটিং পড়ে গেছে, তোর আব্বু ওখানে গেছে, দেখি কাল পরশু চলে আসবে। ওকে। আচ্ছা, নিজের খেয়াল রাখিস। আমি ফোন রাখলাম। মাইশা আপু বলল, কে ছিল? আম্মু। আসবে না? আজকে আসতে চেয়েছিল, আব্বুর আবার মিটিং পড়ে গেছে, তাই কাল পরশু আসবে বলল। ও আচ্ছা। আচ্ছা চলো নিচে যাই। মামি কই? দেখ নিচে আছে। দেখা করে আসি। আমি নিচে আসতে দেখলাম সবাই ড্রয়িং রুমে বসে বিয়ের সব প্ল্যান করছে। ওদিকে আর গেলাম না।